আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আয়ান। আর তারপরেই নাস্তা শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তারপরে অফিসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5 মিনিটের মতো লেট হয়ে গেল। এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আয়ান এই জন্য এসে একদিনও সময় মতো অফিসে এসে পৌঁছতে পারে না। আর এর জন্য প্রতিদিন বসের কাছে বকা শুনতে হয় তাকে। কিন্তু আজ অফিসে এসেই জানতে পারলো বস এখনো আসেনি। তা এসে তাড়াহুড়ো করে নিজের কেবিনের দিকে যাচ্ছিল। আর তখনই হঠাৎ করে কারো সঙ্গে ধাক্কা লেগে গেল। আহ! ও মা, আমার কোমরটা ভেঙে দিল। বলতেই আয়া নিজেকে কোনো রকমে সামলে নিয়ে তারপরে নদীর দিকে হাত বাড়িয়ে দিল। নদী যেই না তার হাতটা ধরতে যাবে অমনি তাকিয়ে দেখলো এটা আয়ান। কিন্তু সে কোনো কিছু না বলে ওঠার আগেই আয়ান তাকে দেখতে পেয়ে তার হাতটা আবারও ছেড়ে দিল। আর নদী ধপাস করে আবারও ফ্লোরে পড়ে গেল। আর চিৎকার দিয়ে উঠল। ইউ ইডিয়েট, তুই এখানে? এই শাকচুন্নি, তুই এখানে কি করতে এসেছিস? আমার পিছন পিছন এই পর্যন্ত চলে এসেছিস? তোকে না আমি 6 মাস আগেই বলে দিয়েছি আমার পিছনে এভাবে ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। তোর মতো ডাইনি মার্কা মেয়েটাকে আমি কোনো দিন আমার বউ বানাবো না। একদম থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। বদমাইশ কোথাকার! তুই কত বড় ফাজিল! বদমাইশ মার্কা ছেলের পেছনে কোনো মেয়ে ঘুরে বেড়াবে? এটা তুই ভাবলি কি করে? ও আচ্ছা, তাই বুঝি আমি ফালতু বদমাইশ। আর তুই কি ধোয়া তুলসী পাতা নাকি? তুই আমার পিছন নিজে নিজে এই পর্যন্ত চলে এসেছিস আর এখন কি না আমাকে বলছিস আমি ফালতু? ওরে হারামজাদা! আমি এই অফিসে চাকরি নিয়েছি, অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আজকে আমার জয়েনিং ডেট। কথাটা শুনে আকাশ থেকে পড়ল আয়ান। আর সে মাথায় হাত দিয়ে তখনই ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগলো। হায় আল্লাহ, এই ডাইনি এসব কি বলছে? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না। এই ডাইনিটাকে তুমি কেন এখানে নিয়ে এসেছো? আমার জীবনটাকে 3 বছর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আর এখন কিনা এখানে এসেছে আরও জ্বালানোর জন্য। আল্লাহ, তুমি এই ডাইনিকে এক্ষুনি এখান থেকে বিদায় করে দাও। কথাটা শোনা মাত্রই প্রচন্ড পরিমাণে খেপে গেল নদী। আর ঠাস করে আয়ানের গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো। ওই হারামজাদা ইতরের বাচ্চা, তুই ডাইনি কাকে বলছিস? তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি। দেখ, একদম ভালো হবে না বলে দিয়েছি। আমার সঙ্গে লাগতে আসিস না, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তাহলে তুই কি খারাপ করতে পারিস সেটা আমারও দেখে নেওয়ার আছে। ঠিক ওই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হন অফিসের বস। আর তাদের দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে তিনি বলতে থাকেন। স্টপ দিস ননসেন্স। এখানে কি হচ্ছে? প্রথম দিন অফিসে এসে ঝামেলা শুরু করে দিয়েছো নাকি? আঙ্কেল, আপনি আমাকে কেন কথা শোনাচ্ছেন? এই হারামজাদাটাকে দেখুন না। আমি অফিসের ভেতরে প্রবেশ করেছি, তখনই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর কোমরটা ভেঙে ফেললো। তখনই বস একবার নদী থেকে ভালোভাবে তাকালেন। আর তারপর বলতে লাগলেন। কই তোমার কোমর ভেঙে গেছে? আমি তো দেখছি তুমি একদম সোজা সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। তখনই পাশ থেকে আয়ান বলতে থাকে। হ্যাঁ বস, আপনি একদম ঠিক কথাই বলেছেন। দেখুন কেমন মিথ্যাবাদী। অফিসে আসতে না আসতেই আমার নামে আপনার কাছে বদনাম করা শুরু করে দিয়েছে। সে ভেবেছে আমার নামে বদনাম করলে আপনি আমাকে অফিস থেকে বের করে দিবেন, আর ও এখানে শান্তিতে থাকতে পারবে। তোমরা দুজনেই চুপ করো। আমি তোমাদের কাছ থেকে কোনো রিক্রুটমেন্ট নিতে চাচ্ছি না। আয়ান, তুমি তোমার নিজের কেবিনে যাও। আর নদী, তুমি আমার সঙ্গে আসো। আঙ্কেল, আমি আপনার অফিসে চাকরি করি, তবেই করব যদি এই হারামজাদাটাকে অফিস থেকে বের করে দেন। তা না হলে আমি এখানে চাকরি করব না। আর এসব কি বলছো তুমি? ছেলেটা যথেষ্ট ভালো এবং মেধাবী। অফিসের সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করে, তাই তাকে এই অফিসে রাখা হয়েছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমি অফিসে চাকরি করব না, কারণ এই হারামজাদার সঙ্গে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করে চলতে পারবো না। নদী প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথা একটু মন দিয়ে শোনো। তোমার বাবা আর আমি সেই ছোটবেলা থেকে বন্ধু, দুজন একসঙ্গে রয়েছে। তোমার বাবার আর্থিক অবস্থা একটু খারাপ, সেই জন্যই তোমাকে বাইরে এসে চাকরি করতে হচ্ছে। আর আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তুমি যতদিন চাও আমার কোম্পানিতে চাকরি করতে পারবে। এখন তুমি এখান থেকে চলে গেলে তোমার বাবার কাছে আমায় ছোট হতে হবে। আপনার যদি তার ইচ্ছা হয় তাহলে আপনি তাই করতে পারেন,
কিন্তু আমি এই হারামজাদার সঙ্গে এক অফিসে চাকরি করব না। আপনি এক্ষুনি এই হারামজাদাকে অফিস থেকে বের করে দিন। প্লিজ তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, কারণ আমি এরকমটা করতে পারবো না। আমি যদি আয়নকে এই অফিস থেকে বের করে দেই, তাহলে আয়নের জায়গায় একজন মানুষ এসে সেই জায়গায় কাজটা ঠিকমতো করতে মিনিমাম 6 মাস লাগবে। আর এই 6 মাসে আমার কোম্পানিকে মোটা অঙ্কের একটা লস গুনতে হবে। তার চাইতে বড় কথা হলো, আমি যদি আয়নকে কোম্পানি থেকে বের করে দেই, তাহলে আয়ন যখন এই কোম্পানিতে চাকরি নিয়েছিল তার সঙ্গে এমনটাই চুক্তি হয়েছিল, যদি সে নিজের থেকে আমাদের কোম্পানি থেকে চলে যায় তাহলে 1 বছর ফাও কেটে তারপর চলে যেতে হবে। আর আমি যদি ওকে কোম্পানি থেকে বের করে দেই, তাহলে ওর 1 বছরের স্যালারি অ্যাডভান্স করতে হবে। তাহলে আপনি সেটাই করুন। ওর মতো বদমাইশের স্যালারি আর কত হতে পারে? এটা 10-15 হাজার টাকা। আপনি 1.5 লাখ টাকা দিয়ে ওকে কোম্পানি থেকে বের করে দিন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর স্যালারি হলো 70,000 টাকা। ওর যোগ্যতা আর অভিজ্ঞতার উপর ডিপেন্ড করেই আমি ওকে এই স্যালারি দিতে বাধ্য হয়েছে। আর তোমাকেও আমি এই অফিসে চাকরি না দিয়ে থাকতে পারবো না, তাই বলছে একটু মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলেই বস নদীকে নিয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ালেন। আর এদিকে আয়ান তখন নিজের কেবিনে চলে গেল। তার ঘন্টা খানিক পর বস হঠাৎ করে আয়ানকে নিজের কেবিনে রেখে পাঠালেন। আর তারপরেই তিনি আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখো আয়ান, সবসময় উত্তেজিত হয়ে কোনো কাজ করা যায় না। কিছু কিছু সময় আছে যখন আমাদের নিজেদেরকে একটু হ্যান্ডেল করে চলতে হয়, আর কিছু জিনিসে মানিয়ে নিতে হয়। আয়ান তখন কিছুটা আন্দাজ করতে পারে বস তাকে কি বলতে চলেছে, তাই সে আগে থেকেই বলতে থাকে, দেখুন বস, আপনি আমাকে আর যাই কিছুই বলেন না কেন, এই ডাইনি শাকচুন্নি পেতনি মার্কা মেয়ের সঙ্গে আমাকে মানিয়ে নিতে বলতেন না। দুনিয়া কেয়ামত হয়ে গেলেও এই হারামজাদির সঙ্গে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারবো না। তখনই আয়ানকে বস একটা ধমক দেয় আর তারপর বলতে থাকে, আয়ান, তুমি কি ভুলে গেছো? তুমি তোমার বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারো না। তাছাড়া নদী এই অফিসে চাকরি করতে এসেছে, এখানে তোমার সাথে কোনো কম্পিটিশন করতে আসেনি, বুঝতে পেরেছো? হ্যাঁ বস, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। এই ডাইনি মনে মনে অন্য কিছু চক্রান্ত করছে, আপনাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে এখানে চাকরি নেবে আর তারপর সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দেবে। এই ডাইনিকে আমি খুব ভালো করেই চিনি। আয়ান, তোমাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছে, তুমি কিন্তু তোমার বসের সামনে দাঁড়িয়ে আছো, এটা ভুলে যাও না। আই এম সো সরি বস, আপনার সাথে দাঁড়িয়ে আমি কারোর সঙ্গে খারাপ আচরণ করতে চাই না, কিন্তু আপনি প্লিজ এই মেয়েটার সম্পর্কে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না, এটা আমি রাখতে পারবো না। কিন্তু তোমাকে এটা রাখতেই হবে, কারণ অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তুমি একা সামলাতে পারছো না, আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এটা তোমার উপর অনেক প্রেশার হয়ে যাচ্ছে, তাই এখন থেকে নদী তোমাকে এসব ব্যাপারে সহযোগিতা করবে। তোমার কাছ থেকে আমি আর কোনো কমেন্ট শুনতে চাচ্ছি না। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে, কারণ আমি তোমার বস। আয়ান তখন আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ সে সত্যিই তার বসের সামনে দাঁড়িয়ে আছে। আর বসের সঙ্গে মুখে মুখে তর্ক করা এটা মোটেও সৌজন্যমূলক নয়। তাই সে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে কেবিন থেকে বের হয়ে চলে যেতে চাইলেও আর তখনই বস তাকে আবারও পিছন থেকে বলতে লাগলো, আমার কথা এখনো শেষ হয়নি, তুমি এখনই চলে যাচ্ছ কেন? এখানে দাঁড়াও, আমি তোমাকে আরও কিছু কথা বলতে চাই, সেগুলো আগে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বস, ঠিক আছে, বলুন কি বলবেন। দেখো, এটা অফিস, এখানে তোমরা দুজন নিজেদের ব্যক্তিগত ব্যাপারগুলো আলাদাভাবে দেখবে। তোমরা দুজনে এখানে এমন কিছু করবে না যাতে অফিসের পরিবেশ নষ্ট হয় বা অফিসের কোনো ক্ষতি হয়, এটা আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব। ঠিক আছে বস, কোনো সমস্যা নেই, আমি আমার জায়গা থেকে যত শ্রাদ্ধ চেষ্টা করব, তবে আপনি ওই ডাইনিটাকে একটু বলে দেবেন। এতক্ষণ ধরে নদী সবকিছু চুপচাপ শুনলেও এখন আর চুপচাপ রইল না। সে চিৎকার দিয়ে উঠে বলতে লাগলো, দেখুন আপনার সামনে কিভাবে আমার সঙ্গে অসভ্যতা করছে, আর আপনার আড়ালে কি করবে সেটা আপনি একবার ভেবে দেখুন। আমি কিন্তু কথাগুলো শুধুমাত্র একজনকে উদ্দেশ্য করে বলিনি, আমি দুজনকে উদ্দেশ্য করেই বলেছি। আয়ান, আমি তোমাকে বলছি, তুমি যদি নদীর সঙ্গে মানিয়ে নিতে না পারো তাহলে নিজেই এই অফিস থেকে চলে যাবে, কারণ নদীর বাবা আমার খুব ভালো বন্ধু। আমি আমার কাজের জায়গায় এসে আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবো না। বস, আপনি এসব কি বলছেন? আপনি নিজেই তো যখন আমি অফিসে চাকরি নিয়েছি তখন আমার সঙ্গে অন্য রকমের কন্ট্রাক্ট করেছেন। হ্যাঁ, আমি সেটা একবার অস্বীকার করছি না, তবে সেটা তখনই সত্যি হবে যখন কিনা আমি তোমাকে অফিস থেকে বের করে দিব। কিন্তু আমি সেটা করছি না, কারণ তুমি আমার যথেষ্ট ভালো একজন কর্মচারী, তুমি আমার সমস্ত কাজ দায়িত্ব সহকারে করো, তাই তোমাকে অফিস থেকে বের করে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। নদী, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমার কেবিন দেখিয়ে দিচ্ছি।
আর কোনো কাজে সমস্যায় পড়লে অবশ্যই আয়নকে বলবে। আয়ন তোমাকে সমস্ত রকম কাজে সহযোগিতা করবে। এই বলে বস নদীকে নিয়ে নিজের কেবিন থেকে বের হলেন। আর এদিকে আয়ানও নিজের কেবিনে চলে আসলো আর কাজ করতে লাগলো। তারপরেই বস নদীকে তার কেবিন বুঝিয়ে দিল। আর সমস্ত কাজকর্ম যতটুকু ওনার বুঝিয়ে দেওয়ার কথা। আজ নদীর অফিসের প্রথম দিন পূর্বে তার কখনোই কোনো চাকরির অভিজ্ঞতা নেই। তাই সে কাজ ঠিকঠাক মতো করতে পারছিল না আর বুঝতেও পারছিল না। সেজন্য সে মনে মনে ভাবলো একবার আয়ানের সহযোগিতা নেওয়া যাক। যেমন চিন্তা তেমনই কাজ। সে আয়ানের কেবিনে চলে আসে আর আয়ানকে বলতে থাকে। ওই, আমি এটা বুঝতে পারছি না, আমাকে এটা বুঝিয়ে দে। হঠাৎ করেই নিজের কেবিনে কারোর আগমন আয়ানকে একটু শঙ্কিত করে তোলে। সে নিজেকে বিনা নিজের মতো করে কাজ করছিল। এই সময়ে তার কেবিনে কারোর আসার কোনো কথা নেই। কিন্তু হঠাৎ করেই একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ। আয়ান মাথা তুলে সামনের দিকে তাকায় আর তারপরেই নদীকে দেখতে পায়। তখনই সে বলতে থাকে। মিস নদী, এটা অফিস আর আমি আপনার কলিগ, এটা মাথায় রাখবেন। তাছাড়া একজনের কেবিনে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়। আপনি এভাবে হুটহাট করে আমার কেবিনে চলে আসতে পারেন না। আমার পার্সোনালিটি বলতে একটা কিছু আছে। তোর আবার পার্সোনালিটি? তোর মতো ছোট লোকের আবার কিসের পার্সোনালিটি? আর তুই আমার কলিগ, তোর কেবিনে আসতে গেলে আমাকে অনুমতি কেন নিতে হবে? এই জন্যই অনুমতি নিতে হবে যে আমি তোর বয়ফ্রেন্ড নই, আমি তোর কলিগ। তাছাড়া তুই কিন্তু আমার অধীনস্থ হয়ে কাজ করছিস, তাই আমি তোর চাইতে সিনিয়র, এটা সব সময় মাথায় রাখবি। আর সিনিয়র কাছে আসতে হলে অনুমতি তো নিতেই হবে। এটা এখন বাইরে যা আর তারপর অনুমতি নিয়ে আমার কেবিনে প্রবেশ কর। দেখ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বসের কাছে তোর ব্যাপারে সব বলে দিব। যা গিয়ে বল না, আমি কি তোকে একবারও নিষেধ করেছি নাকি? আমি তো নিজেই তাকে বলছি তুই বসের কাছে আমার ব্যাপারে বিচার দে, তারপর দেখি বস আমার কি বিচার করে। বলতেই নদী কিছুটা রেগে গেল আর সে বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বসের কাছে তোর নামে এক্ষুনি কমপ্লেন করব। আর তারপর তুই বুঝতে পারবি আমাকে খেপানো কতটা সহজ আর কতটা মজা। আরে বাবা, তুই যা না, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, আমার নামে বসের কাছে বিচার দিয়ে। আর আমি এদিকে ইঁদুরের গর্ত খুঁজে বেড়াই, কারণ লুকাতে হবে তো আমাকে। আয়ান এভাবে কথা বলছে আর নদীর আগে ফুসফুস করছে। নদীর আগে ফুসফুস করতে করতে আয়ানের কেবিন থেকে বের হয়ে চলে গেল বসের কেবিনে। বস নিজের কম্পিউটারে কোনো একটা কাজ করছিলেন। আর তখনই নদী বসের কেবিনে প্রবেশ করতে করতে বলতে লাগলো। আঙ্কেল, আমি আপনাকে আগেই বলেছিলাম এই হারামজাদার সঙ্গে আমি কোনোভাবেই কাজ করতে পারবো না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। আপনি আমাকে এই হারামজাদার সঙ্গে কাজ করতে দিলেন। আর এখন এই হারামজাদা আমার সঙ্গে কি করেছে সেটা আপনি জানেন? আমি তো একটা কাজ করছিলাম, আর তুমি যদি সেটা আমাকে না বলো তাহলে আমি জানবো কি করে? বলো কি করেছে আয়ন? আমি একটা কাজ বুঝতে পারছিলাম না, সেই জন্য তার কেবিনে গিয়েছিলাম তাকে এটা বলতে, আমাকে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে আমাকে কাজটা তো বুঝিয়ে দিলই না, উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করছে। আয়নকে তো আমি বলে দিয়েছিলাম যাতে সে তোমার সঙ্গে কোনোভাবে খারাপ আচরণ না করে, কিন্তু তারপরও সে কেন তোমার সঙ্গে খারাপ আচরণ করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি তার সঙ্গে উল্টো কোনো কথা বলেছিলে বা কোনো রকম কিছু করেছিলে? না আঙ্কেল, আমি সেরকম কোনো কিছুই করিনি। আমি শুধু ওর কেবিনে প্রবেশ করলাম আর ফাইলটা ওর সামনে রেখে বললাম আমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য, আর তখনই সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আয়নকে ডেকে নিয়েছি। আর তারপর তার কাছ থেকে সমস্ত ব্যাপার জেনে নেব। আমি তাকে জিজ্ঞেস করব সে কেন তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। তাকে এত বড় সাহস কে দিয়েছে যে সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে? এই কথা বলে বস নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আয়ানকে ডেকে পাঠালেন। আয়ান কিছুক্ষণের মধ্যেই বসের কেবিনে চলে আসে আর তারপর বসকে বলতে লাগে। মে আই কাম ইন বস? ইয়েস, কাম ইন। আমি তোমাকে একটা কথা বলতে ডেকেছি। তোমাকে তো আমি তখন বলেছিলাম তুমি নদীর সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করবে না, তাহলে তুমি আমার কথা না শুনে নদীর সঙ্গে কেন খারাপ আচরণ করলে? ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলছি। এই মেয়েটা আপনার এখানে চাকরি করতে এসেছে ঠিকই, কিন্তু কোনো ম্যানার্স জানা নেই। কারো কেবিনে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হয়, কারোর সঙ্গে কথা বলতে হলে ভদ্রভাবে বলতে হয়। এই সব কিছুর কোনোটাই এই মেয়েটা জানে না। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। নদী আমার কেবিনে যায় একটা ফাইল নিয়ে, সেই পর্যন্ত সব কিছুই
ঠিক আছে, কিন্তু সে আমার কেবিনে কোনো রকম অনুমতি না নিয়েই প্রবেশ করে, আর সেই সঙ্গে ফাইলটা আমার টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে সে কাজ বুঝতে পারছে না, আর আমি যেন তাকে কাজটা বুঝিয়ে দেই। এটা কোন ধরনের ব্যবহার আপনি আমাকে বলবেন প্লিজ? তখনই কিছুক্ষণ চুপ করে থাকে বস, আর তারপরেই নদীর দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার থেকে আমি এটা আশা করিনি। হ্যাঁ, এটাও তো সত্যি, আমিও খেয়াল করলাম তুমি যখন আমার কেবিনে প্রবেশ করলে তখন তুমি আমার থেকে অনুমতি নাওনি। তোমার এটা মনে রাখা উচিত ছিল। তুমি অন্য কারোর সঙ্গে যেরকম ব্যবহার করো না কেন, আমি এই অফিসের বস, আমার সঙ্গে তোমার ভালো ব্যবহার করা উচিত। আই এম সো সরি বস, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম ভুল করব না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। প্রথম দিন এসেছো, তাই তোমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দিলাম। তবে একটা কথা তোমাকে পরিষ্কারভাবে আমিও জানিয়ে দিচ্ছি, আয়ান তোমার কলিগ, তবে সে কিন্তু তোমার সিনিয়র। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। তাছাড়া সে এই অফিসে তোমার আগে থেকে কাজ করছে, তাই সবসময় তুমি তাকে সম্মান দিয়ে কথা বলবে। আর একটা কথা মাথায় রেখো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর কাউকে অসম্মান করে কখনো সম্মান মেলে না। ঠিক আছে বস, আপনি ওকেও বলে দিবেন ও যেন আমার সঙ্গে খারাপ আচরণ না করে আর সব সময় খামখেয়ালি না করে। এগুলো আমার সত্যিই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুজনকে বলছি, দুজনেই ভালো হয়ে যাও, আর অফিসে নিজের রসারসি বাদ দাও, অফিসের কাজের মতো কাজ করো। তারপরে আয়ান আর নদী বসের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের কেবিনে চলে গেল। আর এরপর দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আয়ান প্রতিদিন অফিসের ক্যান্টিনে খাবার খায়, আর এদিকে নদী প্রথম দিন অফিসে এসেছে তাই খাবার নিয়ে আসেনি, সেজন্য এই ক্যান্টিনে খাবার খেতে গেল। আয়ানের খাবার খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। তখনই নদী ক্যান্টিনে প্রবেশ করে। আয়ানকে দেখেই নদী মুখ ভেঙিয়ে বলতে থাকে, ও মা, অফিসের ম্যানেজার হয়ে ক্যান্টিনে খাবার খাও? হুম, এত দূর দিন তোমার। আমার বৌদির কি সেই দিন? সে সব কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এখানে কেন এসেছো? আমি না হয় গরিব ছোট লোক, কিন্তু তুমি তো বড়লোক বাবার মেয়ে। তোমাকে কেন ক্যান্টিনের খাবার খেতে হবে? এই শোনো, একদম আমাকে খুঁচিয়ে কথা বলবে না। আমি ইচ্ছে করে এখানে খাবার খেতে আসিনি। আজ অফিসে প্রথম দিন এসেছি, তাই খাবার নিয়ে আসিনি, সেজন্য খাবার খেতে এসেছি। এখানে এভাবে কথা বলার কোনো কিছু নেই। এই বলে নদী তার জন্য খাবার অর্ডার করলো আর তারপর খাবার খেতে লাগলো। এদিকে আয়ানের খাওয়া শেষ হয়ে যাওয়াতে আয়ান ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। সন্ধ্যা 7টায় অফিস থেকে দুজন একসঙ্গে বের হলো। অফিস থেকে বের হয়ে আয়ান একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। আর এদিকে নদী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর আর কোনো রিক্সা পাচ্ছিল না। রিক্সা পেতে পেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেল। আর তারপর সে নিজের বাসায় চলে গেল। আয়ান বাসায় আসতেই তার আম্মু দরজা খুলে দেয়, আর সে ড্রয়িং রুমে গিয়ে বসে। তখনই তার আম্মু তার জন্য 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো, আর সেটা আয়ানের হাতে তুলে দিয়ে বলতে লাগলো, দেখ বাবা, যা গরম পড়েছে একটু সাবধানে থাকিস, আর দিনের বেলায় একটু বেশি করে পানি খাস, তা না হলে আবার কখন জানি শরীর খারাপ হয়ে যায়। যেখানে ভাগ্যটাই খারাপ সেখানে আর শরীর ভালো খারাপের চিন্তা করে কি লাভ আছে? মানেটা কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোর? তুই কি কারো সঙ্গে ঝামেলা করে এসেছিস নাকি? আম্মু, তোমার কি মনে হয় আমি ঝামেলাবাজ ছেলে? আমি কারোর সঙ্গে ঝামেলা করে তারপর বাসায় এসেছি? আরে বাবা, আমি তোকে সেই কথা কখন বললাম? আমি দেখলাম যে তুই অনেকটা ক্লান্ত, তাই তোকে এমন কথা বললাম। এখানে এভাবে রিয়াক্ট করার কি আছে? আম্মু, আমার সঙ্গে কথা বলো না, এমনিতেই মেজাজ খারাপ আছে। অফিসে একটা ডাইনি চাকরি নিয়েছে। এটা শুনে আয়ানের আম্মু বলতে থাকে, মানে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডাইনি আবার অফিসে চাকরি নিতে পারে কি করে? ওসব তুমি বুঝবে না আম্মু। এখনকার যুগে ডাইনিদেরও চাকরি করতে প্রয়োজন পড়ে। যাই হোক, আমি আমার রুমে যাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নেব। আমাকে কেউ ডাকাডাকি করবে না। যখন আমার খাবার সময় হবে আমি নিজেই খাবার খেতে চলে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে, সে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি তোকে একেবারে কিছুই বলবো না। তবে রাতের খাবারের সময় হলে নিজেই চলে আসিস, আমি আবার ডাকাডাকি করতে পারবো না। আয়ান তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল, আর রুমের ভিতর প্রবেশ করে সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিল।
জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে দিল একটা ঘুম। এদিকে রাত 9টার মতো বাজে। তখনই তার ছোট বোন তার রুমের দরজায় নক করতে থাকে। এই ভাইয়া, ভাইয়া কোথায় তুই? আয়ান তখন ঘুম ঘুম চোখে রুমের দরজাটা খুলল আর তার বোনকে দেখেই বলতে লাগলো। আরে হারামজাদি, আমি না বলেছিলাম এভাবে ডাকাডাকি করবি না, কিন্তু আমার কোনো কথা শুনলি না কেন? আমি তো বলেছিলাম এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। ভাইয়া, তুই আমার সঙ্গে কেন এরকম করছিস? তুই আমাকে প্রতিদিন রাখতে হয় না, আর আজ তুই বাসায় এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিস। আমার অঙ্কগুলো কে বুঝিয়ে দেবে বল শুনি? ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। একদিকে অফিসে ওই ডাইনির খেলা, আর এদিকে বাসায় তোর জ্বালা, আমি কোন দিকে যাব বুঝতে পারছি না। আরে ভাইয়া, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অফিসে আবার ডাইনি আসলো কই থেকে? দেখ, একদম মেজাজ খারাপ করবি না। তুই এখানে অঙ্ক করতে এসেছিস, আমি তোকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, তারপর চুপচাপ এখান থেকে চলে যা। আমার মুখের উপর একদম কথা বলবি না। আমাকে প্রশ্ন করা আমি পছন্দ করি না, এটা তো তুই খুব ভালো করেই জানিস। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোর অফিসের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। আর তোর অফিসের ব্যাপারে কোনো প্রশ্ন করার কোনো ইচ্ছা, আগ্রহ কোনোটাই আমার নেই। তুই শুধু আমার অঙ্কটা আমাকে করে দে, তারপর আমি এখান থেকে চুপচাপ চলে যাব। তোর ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। এই যে কান ধরে বলছি। বলতে বলতে তিশা রুমের ভিতর প্রবেশ করলো আর আয়ানের বিছানার উপরে গিয়ে বসলো। আয়ান তখন তিশাকে অঙ্কগুলো বুঝিয়ে দিল আর তারপরেই তিশা আয়ানের রুম থেকে চলে গেল। আর এদিকে তখনই আয়ানের আম্মু সবাইকে খাবার টেবিলে ডাকলো। আয়ান তখন আর না ঘুমিয়ে খাবার টেবিলে চলে গেল। খাবার খাওয়া শেষ হলে সে আবারও নিজের রুমে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর পরের দিন সকালবেলা যথা নিয়মে ঘুম থেকে উঠে অফিসের জন্য তৈরি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে ঘরের দিকে তাকিয়ে দেখতে পেল বেলা অলরেডি 9টা 10 মিনিটে বেজে গেছে আর তার অফিস 9:30। অফিস থেকে বাসার দূরত্ব প্রায় আধা ঘন্টার। এখন সে কিভাবে পৌঁছাবে? রাস্তায় যদি যানজট লেগে যায় তাহলে তো আর কথাই নেই। তাড়াহুড়ো করে আয়ান বাসা থেকে বের হয়ে গেল। বাসার সামনে কোনো রিক্সা পাচ্ছিল না, তাই সে হেঁটেই সামনের দিকে এগোচ্ছিল। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর একটা রিক্সা পেল, কিন্তু যতক্ষণে অলরেডি 9টা 35 মিনিট বেজে গেছে। অলরেডি অফিসের টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। তাড়াহুড়ো করে রিক্সায় উঠে বসলো আর তারপর রিক্সাওয়ালাকে তাড়াতাড়ি করে রিক্সা চালাতে বলল। রিক্সাওয়ালা অনেক দ্রুত রিক্সা চালিয়ে অফিসের সামনে এসে যখন পৌঁছালো তখন 9টা 45 বাজে। অফিসে এসে আয়ান তাড়াহুড়ো করে নিজের কেবিনে ঢুকে গেল আর তখনই নদী আয়ানের কেবিনের দরজায় নক করে বলতে লাগলো। এই যে মিস্টার আয়ান, আজ আপনি অফিসে 15 মিনিট লেট করে প্রবেশ করেছেন, সেই জন্য বস আপনাকে নিজের কেবিনে ডেকেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বসের কেবিনে চলে যাব। এখন তুমি আমার চোখের সামনে থেকে সরো। সকালবেলা আমার মাথা গরম করো না। আমার জন্য মাথা গরম করতে হবে না, বসের কেবিনে যান, তাহলে বস নিজেই আপনার মাথা ঠান্ডা করে দেবে। বলেই মুখটাকে একটা ভেঙচি মেরে নদী আয়ানের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখন আয়ান তার ব্যাগটা টেবিলের উপর রেখে তারপরেই কেবিন থেকে বের হয়ে বসের কেবিনের দিকে পা বাড়ায়। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আয়ান বসকে উদ্দেশ্য করে বলে, বস, মে আই কামিং? আর কামিং বলতে হবে না, ভেতরে এসো। তুমি এসব কি শুরু করেছো? প্রতিদিন অফিসে লেট করে কেন আসো? আর তুমি তো 15 মিনিট লেট করে অফিসে এসেছো, কিন্তু ছুটির সময় তো ঠিক সময়ে অফিস থেকে বের হয়ে যাও, পারলে আরো 5 মিনিট আগে। এসব কিছু কেন করছো? বস, আমি তো ইচ্ছা করে লেট করি না। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সেজন্যই লেট হয়ে যায়। তাছাড়া আপনি তো জানেন আমি একটু ঘুম পাগল মানুষ, আমার একটু ঘুম বেশি। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো এক্সকিউজও শুনতে চাই না। তোমাকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, কাল থেকে যদি অফিসে আসতে লেট হয় তাহলে কিন্তু তোমার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে। কারণ নদী একজন মেয়ে মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে তাদের অনেক সময় লাগে, কিন্তু ছেলেদের সেটা লাগে না। তারপরেও যদি নদী সঠিক সময় অফিসে এসে পৌঁছাতে পারে, তাহলে তুমি কেন অফিসে এসে ঠিক সময় মতো পৌঁছাতে পারবে না? ঠিক আছে,
বস, কোনো সমস্যা নেই। কাল থেকে আমি সময় মতো অফিসে আসার চেষ্টা করব। পারলে আরও 5 মিনিট আগে অফিসে এসে পৌঁছাবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর যদি এর কোনো অন্যতা হয় তাহলে কিন্তু আমি যা বলছি তাই হবে। তোমার স্যালারি থেকে কেটে রাখা হবে। আয়ান তখন আর কোনো কথা না বলে বসের রুম থেকে বের হয়ে গেল। নদী তার পিছন পিছন মুচকি হাসতে হাসতে বসের কেবিন থেকে বের হলো। আর এটা আয়ান দেখতে পেল। আর তখনই সে নদীর থুতনি চেপে ধরে বলতে লাগলো, ওই হারামজাদি, তুই কেন করছিস আমার সঙ্গে এরকম? আমি অফিসে দেরি করে আসি, তাতে তোর কি সমস্যা? কেন তুই বসের কাছে বিচার দিয়েছিস? দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু আমি আবার বসের কাছে তোর নামে কমপ্লেন করব। আরে পেয়েছিস এক কথা, তুই বসের কাছে আমার নামে কমপ্লেন করবি? ওই হারামজাদি, তুই কি বসের কাছে কমপ্লেন করবি? আমি এক্ষুনি তোর এমন অবস্থা করব, তুই কমপ্লেন করার অবস্থাতেই থাকবি না। দেখ, একদম ভালো হচ্ছে না বলে দিলাম। এক্ষুনি আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু আমি বসকে গিয়ে বলে দিব তুই আমাকে রেপ করার চেষ্টা করেছিস। বলতেই আয়ান নদীকে ছেড়ে দিয়ে ছিটকে 2 হাত দূরে দাঁড়ালো। আর তারপর বলতে লাগলো, তোরা তো মেয়েরা এটাই পারিস, তোদের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। তোদের শুধু একটাই কাজ, ছেলেদেরকে কোনোভাবে ফাঁসিয়ে এসব কথা বলা। তবে একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোর মতো ফকিন্নিকে কোনো দিনও আমার জীবনে ব্যাক করব না। তোর মতো শাকচুন্নি মার্কা মেয়ের আমার জীবনে কোনো জায়গা নেই। আমার বয়েই গেছে তোর মতো ফাজিলের সঙ্গে আবার রিলেশনে ব্যাক করতে। গিয়ে নিজের কাজ কর। এই বলে নদী তার কেবিনে চলে গেল। আর আয়ানও তার কেবিনে চলে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, কেন যে এরকম একটা শাকচুন্নিটার কপালে এসে জুটেছে, এটাই সে বুঝতে পারছে না। এই শাকচুন্নিটা আজ থেকে 6 মাস আগে 3 বছর জ্বালিয়েছে, আর এখন আবার জ্বালাতে এই পর্যন্ত চলে এসেছে। কেন করছে এরকম, এইসবই তো চিন্তা করছিল। তো ভিউয়ার্স, আপনারা কি ভাবছেন 3 বছর আগে কি হয়েছিল? সেটা আপনাদের অজানা, তাই তো? চলুন, ঠিক আছে, 3 বছর আগে কি হয়েছিল সেই ঘটনাটা আগে আপনাদের গল্পে শেয়ার করি, আর তারপর পুরো গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে 3 বছর আগে আয়ান তখন অনার্স সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করে। আর তখনই নদী ভার্সিটিতে ভর্তি হয়। নদী যেদিন প্রথম ভার্সিটিতে আসে তখনই আয়ান তাকে দেখতে পায়। আয়ান তার বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বসেছিল। খোলা চুলে, পরনের টি শার্ট আর জিন্স প্যান্ট, দেখতে মাশাল্লাহ ভালোই লাগছে। আয়ান অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আর তখনই তার বন্ধু তাকে বলতে লাগলো, এই দোস্ত, কি হয়েছে? তুই এভাবে ওদিকে হা করে তাকিয়ে আছিস কেন? দোস্ত দেখ, মালটা কিন্তু সেই। হ্যাঁ দোস্ত, তুই তো একদম ঠিকই কথা বলেছিস, একদম হট আছে। ওই হারামজাদা, ওটা তোদের ভাবি হবে। হট বলবি না বলে দিলাম। দোস্ত প্লিজ এরকমটা বলিস না, এই মালটাকে আমার জন্য ছেড়ে দে। তুই তো দেখতে মাশাল্লাহ হ্যান্ডসাম আছিস, তোর পিছনে তো মেয়েরা লাইন মারে, তুই কেন এই মেয়ের পিছনে পড়তে যাবি? এটা কি আমায় দিয়ে দে। না রে দোস্ত, এই রিকোয়েস্ট করিস না। আমার বাকি যে কয়টা গার্লফ্রেন্ড আছে সব কয়টা তোরে নিয়ে নে, কিন্তু এই মালটাকে আমায় দিয়ে দে। এটাকে আমার মনে ধরেছে, বলতে পারিস প্রথম দেখাই প্রেমে পড়ে গেছি। আয়ান এই বলে অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আর আয়ানের এমন ভাবে তাকানো দেখে তার বন্ধুরা বলতে থাকে, ও মা, আমাদের মঞ্জু সাহেব দেখে এবার একদম প্রেমে মজে গেছেন। মজনু সাহেব, এইবারের প্রেম কতদিন টিকবে? দেখ, প্রেম কতদিন টিকবে সেই সব কিছু নিয়ে তোদেরকে ভাবতে হবে না। তোদেরকে যেটা বলেছি তোরা সেটাই কর। জিনিসটাকে দেখে রাখবি যেন কেউ নজর দিতে না পারে। এই বলে আয়ান আড্ডা থেকে উঠে দাঁড়ালো আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাই, আই এম আয়ান। তুমি ভার্সিটিতে নতুন এসেছো? হ্যাঁ ভাইয়া, আমি আজকেই ভার্সিটিতে নতুন এসেছি, অনার্স ফার্স্ট সেমিস্টার। আর আপনি? সেকেন্ড সেমিস্টার। যাই হোক, তাহলে তুমি আমার থেকে 1 বছরের জুনিয়র। ভালোই হলো। আচ্ছা চলো, তোমাকে তোমার ক্লাস পর্যন্ত পৌঁছে দেই। তুমি তো ভার্সিটিতে নতুন এসেছো, নিজের ক্লাসরুম খুঁজে পেতে একটু লেট হবে। আমি তোমাকে হেল্প করি। ও আচ্ছা,
আপনি আমাকে হেল্প করবেন? তাহলে তো ভালোই হলো। চলুন তাহলে যাওয়া যাক। ও আচ্ছা, আপনি আমাকে হেল্প করবেন? তাহলে তো ভালোই হলো। চলুন তাহলে যাওয়া যাক। এই বলে নদী আয়ানের সঙ্গে সামনের দিকে পা বাড়ালো আর নদীর ক্লাসরুমের কাছে নিয়ে এলো। নদীকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে তারপর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই যে ম্যাডাম, এটাই তোমার ক্লাসরুম। ক্লাসে বেশ কিছু স্টুডেন্ট ছিল আর তখনই আয়ান ক্লাসের স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, শি ইজ নদী, ইয়োর নিউ ফ্রেন্ড। ওকে দেখে রাখবে, কেউ যেন ওর কোনো ক্ষতি না করে এবং ওকে যেন কোনোভাবে কোনো বিরক্ত করতে না পারে। যদি কেউ ওকে কোনো বিরক্ত করে তাহলে তোমরা আমাকে ব্যাপারটা জানাবে। এই বলে নদীকে তার সিটে বসিয়ে দিয়ে আয়ান ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে ক্যাম্পাসে আসতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো। দোস্ত, তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। মালটাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তুই কেড়ে নিলি। দেখ, তোকে আমি একবারই বলে দিয়েছি, ও তোদের ভাবি লাগে, ওকে মাল বলে সম্বোধন করবি না, তাহলে কিন্তু তোদের সঙ্গে আমার খারাপ সম্পর্ক হবে। এটা তোদেরকে আমি বলে দিলাম। সরি দোস্ত, কিন্তু তুই এটা না করলেও পারতি। তুই তো জানিস সহজে কোনো মেয়ে আমাদের সঙ্গে প্রেম করতে চায় না, তাই তো তোকে এটা বলেছিলাম। কেউ যদি তোর সঙ্গে প্রেম করতে না চায় তাহলে কেউ যদি তোর সঙ্গে প্রেম করতে না চায় তাহলে সেটা তোদের সমস্যা, আমার সমস্যা নয়। আর এটা দেখার আমার কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, ক্লাসের টাইম হয়ে গেছে, চলো ক্লাসে যাওয়া যাক। এই বলে আয়ান তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসরুমের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই ক্লাস টিচার চলে আসে আর ক্লাস শুরু হয়ে যায়। এভাবে দেখতে দেখতে দিনটা কেটে গেল। ভার্সিটি ছুটি হলো সেদিন দুপুর 2টায়। আয়ান ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে রইল কখন নদী ভার্সিটি থেকে বের হবে, নদীর সঙ্গে একটু কথা বলবে তাই। নদী 5 মিনিট পর ক্যাম্পাস থেকে বের হলো। যেই না গেটের সামনে আসবে তখনই আয়ান তার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো। তোমার বাসা কোথায়, চলো তোমাকে আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না ভাইয়া, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি একা একাই বাসা পর্যন্ত চলে যেতে পারবো। আপনাকে আমার সঙ্গে কোনো কষ্ট করতে হবে না। এমনিতেই সকালবেলা আপনি আমাকে আমার ক্লাসরুম খুঁজে দিয়েছেন, তার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। এটা এমন কি কঠিন কাজ? তুমি ভার্সিটিতে নতুন এসেছো, তোমাকে সাহায্য করা আমাদের কর্তব্য। যাই হোক, চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তখনই নদী একটু ক্ষেপে যায় আর বলতে থাকে। আপনাকে আমি সহজ বাংলা ভাষায় যা বললাম তা বুঝতে পারেননি। আমাকে আমার বাসা পর্যন্ত আপনি পৌঁছে দিতে হবে না। আমার 2টা পা আছে, আমি বাসায় সময় মতো পৌঁছে যেতে পারবো। আপনারা ছেলেরা কি মনে করেন নিজেদের? আমি তো সেটাই বুঝতে পারি না। সকালবেলা আমাকে একটু সাহায্য করেছেন আর তার জন্য এখন আমার সঙ্গে এইভাবে কথা বলার চান্স খুঁজছেন। আরে, এটা তুমি কেমন কথা বলছো? তোমার সঙ্গে কথা বলার জন্য আমি কেন চান্স খুঁজতে যাব? তুমি নতুন এসেছো ভার্সিটিতে, তাই তোমাকে প্রোটেক্ট করা সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব। আপনার দায়িত্ব আপনার পকেটে রাখেন। অযথাই আমার পেছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ হবে না। আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। বলে আয়ানকে কোনো পাত্তা না দিয়ে নদী সেখান থেকে চলে গেল। আর একটু পরেই একটা রিক্সা চলে আসে। নদী রিক্সায় উঠে বাসায় চলে যায়। এদিকে আয়ান তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তখনই আয়ানের বন্ধুরা সেখানে এসে পৌঁছায়। আয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকে। কি ব্যাপার দোস্ত, রোমিও হওয়ার আগে জুলিয়েট সেকা দিয়ে চলে গেল নাকি? দেখ, একদম ফালতু কথা বলবি না। ফালতু কথা আমার একদম ভালো লাগে না। তোকে কে বললো আমাকে ও ছ্যাঁকা দিয়ে চলে গেছে? ওর বাসা ভার্সিটি থেকে কাছেই, তাই বলল ওর সঙ্গে যেতে হবে না, ও একা একাই চলে যেতে পারবে। তাই তো চলে যেতে দিয়েছি, কারণ পাখিকে খাঁচায় বন্দি করার আগেই এতটা পরাধীনতা দিতে নেই। তাহলে তো সে আমাকে ভুল বুঝবে আর আমাকে ফেলে অনেক দূরে চলে যাবে। এই বলে কথাটা কাটিয়ে নিল আয়ান। আর তারপরেই বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেও সে কোনোভাবেই নদীর চেহারাটা ভুলতে পারছিল না। বারবার তার চোখের সামনে নদীর চেহারাটা ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল এই বুঝি নদী,
তার সামনে এসে দাঁড়ালো। এই বুঝি নদী তার পাশে বসে আছে, এই বুঝি নদী তার সঙ্গে কথা বলছে। তার সময় যেন কোনোভাবেই কাটতে চাইছিল না। রাত 11টা বাজে, মোবাইল হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করছে। নদীর কোনো ফেসবুক আইডি আছে কিনা সেটা খুঁজে দেখার চেষ্টা করছে, কিন্তু সে নদীর নাম দিয়ে বেশ কয়েকবার সার্চ করেও কোনো আইডি খুঁজে পেল না। সেদিন রাতে আয়ান রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল, যেটা দেখে তার মা অনেকটাই অবাক হয়ে গেলেন। কারণ তিনি প্রতিদিন সকালবেলা মিনিমাম আধা ঘন্টা ডাকাডাকি করে তারপরেই আয়ানকে ঘুম থেকে ডেকে তুলেন, কিন্তু আজ সময়ের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে গেছে। এটা দেখে আয়ানের আম্মু সহ বাড়ির সবাই অনেক অবাক হয়। আর আয়ানের আম্মু আয়ানকে বলতে থাকে, কিরে, কি ব্যাপার? আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি যে তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস? সূর্য কেন পশ্চিম দিকে উঠতে যাবে? এগুলো কোন ধরনের কথা? সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখানে এত কথা বলার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও এটাই বুঝতে পারছি না তুই কেন আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস। তোর কি ঘুম আসছে না নাকি অন্য কোনো কারণ আছে? তখনই আয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা আম্মু, আমি এটা বুঝতে পারছি না তোমার কেন এরকমটা মনে হচ্ছে। আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার পেছনে অন্য কোনো কারণ আছে? আমি কি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না নাকি? এরকম কোনো ব্যাপার না, আসলে তোকে বিগত 5 বছরে কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেখা যায়নি, তো তাই একটু আশ্চর্য লাগছে। তোর শরীর খারাপ লাগলে না, তাই জিজ্ঞাসা করলাম। দেখো আম্মু, সব সময় তো ফালতু কথা বলো না। আমার ক্ষুধা লেগেছে, আমাকে নাস্তা খেতে দাও। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছি। তোমাদের আমার জন্য এত দরদ উতলে উতলে পড়ে কই? একবার তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে খাওয়ালে না। কেন, তুই কি ছোট বাচ্চা নাকি যে তোকে আমার ঘুম থেকে ডেকে তুলে খাওয়াতে হবে? তোর যদি খাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তুই নিজে এসে খেয়ে গেলি না কেন? হ্যাঁ সেটাই তো। আমার কি মনে হয় জানো, আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই আমি তোমাদের নিজের ছেলে নাকি সৎ ছেলে। আয়ানের মুখ থেকে এই কথাটা শুনে রেগে গেল আয়ানের আম্মু। আর তিনি একটু রাগী কণ্ঠে আয়ানকে বলতে লাগলেন, ওই হারামজাদা, কি বললি তুই? আমি তোর সৎ মা লাগে? ঠিক আছে, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না, তুই আমাকে সৎ মা বলে ডাকবি। ও বা, এখন দেখছি সব দোষ আমার ঘাড়ের উপর চলে আসছে। এখানে আমার কি দোষ? আমি রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম, আর তোমরা একবার আমাকে ডেকে খাবারটা খাওয়ানোর প্রয়োজন আছে বলেও মনে করলে না, আর এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। যার খাবার খেতে ইচ্ছে করবে সে নিজে এসে খাবার খেয়ে যাবে, আমি কাউকে ডেকে ডেকে খাবার খাওয়াতে পারবো না। এই বাড়িতে আমি থাকি বলে সবার বেতন ছাড়া কাজের লোক নয় যে যখন যে যা বলবে আমাকে তাই করতে হবে। আম্মু, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি এখন একটু বেশি বলে ফেলতেছো? যেটা বলা তোমার উচিত হচ্ছে না। না, আমার একবারও সেরকমটা মনে হচ্ছে না, কারণ আমি ভুল কোনো কথা বলছি না, যা বলছি একদম ঠিক কথাই বলছি। যেই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই, যেই বাড়ির মানুষজনদের কাছে আমার কোনো দাম নেই, সেই বাড়ির মানুষের সঙ্গে আমি আর কিভাবে কথা বলতে পারি? এই বাড়ির মানুষগুলোকে আমি কোনো একটা কথা বলে সেটা তাদের গায়ে লাগে না, অথচ তারা সব সময় আমার কাছ থেকে সব কিছু পারফেক্টভাবে পেতে চায় কেন? আম্মু, এই জন্যই বললাম আমি তোমার আপন ছেলে নাকি সৎ ছেলে। আমি যদি তোমার আপন ছেলে হতাম তাহলে তুমি আমাকে এতগুলো কথা শোনাতে পারতে না। এটা শুনে আয়ানের আম্মু আরো রেগে গেল আর বলতে লাগলো, তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাই না। আমার মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে, তুই যদি এখনো এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে, এটা আমি তোকে বলে দিলাম। আয়ান তখন রেগে গিয়ে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেল। আর তারপর বইপত্র নিয়ে সোজা ভার্সিটিতে। ভার্সিটির টাইম তখনও আসেনি, সেরকম কেউ ভার্সিটিতে আসেনি। আয়ান একা একাই ক্যাম্পাসে বসে আছে। তখনই তার একদল বন্ধু ক্যাম্পাসে এসে প্রবেশ করে।
আর আয়ানকে ক্যাম্পাসে দেখেই তারা বলতে থাকে। কিরে বেটা, কি খবর? তুই আজ এত সকাল সকাল ভার্সিটিতে চলে এসেছিস? এমনি আমার বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমি ভার্সিটিতে আগে আগে এসে তোদেরকে খুব বেশি সমস্যায় ফেলে দিয়েছি। আরে বেটা, তুই এভাবে কেন কথা বলছিস? আমি কখন থেকে এই কথা বললাম যে তুই আমাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছিস? আমি তো শুধু তোকে এইটা বললাম, তুই তো কখনো এত তাড়াতাড়ি ভার্সিটিতে আসিস না, তাহলে আজ কেন এসেছিস? আমার মন চেয়েছে তাই আমি এসেছি। আশা করি এতে তোর বা তোদের কোনো সমস্যা নেই, আর হবেও না। আয়ানের বন্ধুরা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো আয়ান প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই তার সঙ্গে এই মুহূর্তে কথা না বলে থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। তাই তার বন্ধুরা আর এই ব্যাপারে কোনো কথা বাড়ালো না। তারা চুপচাপ আয়ানের পাশে বসে রইল। দেখতে দেখতে ভার্সিটির সময় হয়ে গেল। ভার্সিটির স্টুডেন্টরা একে একে সবাই ক্যাম্পাসে চলে এসেছে। এদিকে আয়ান হাঁ করে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। আয়ানকে এভাবে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে থাকতে দেখে তার এক বন্ধু বলে, কী রে দোস্ত, তোর ব্যাপারটা কি? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। তুই এভাবে গেটের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? সব কিছুই তোদেরকে জানতে হবে, বুঝতে হবে। এরকমটা কোন হাদিসে লেখা আছে নাকি? থাকলে আমাকে ওই হাদিসটা একটু দেখাস। সত্যি তো বুঝতে পারতেছি না তোর কি হয়েছে। তুই কেন আমাদের সবার সঙ্গে এরকম আচরণ করছিস? তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুই সেটা আমাদেরকে বলতে পারিস। আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব তোকে এই ঝামেলা থেকে ছুটি আনার জন্য। কিন্তু তুই যদি আমাদেরকে কোনো কিছুই না বলিস তাহলে সেটা বুঝবো কী করে? একদম কথা বলবি না, চুপচাপ বসে থাক। আমি যেটা করছি সেটা আমাকে করতে দিয়ে কথা বলে আমায় কেন বিরক্ত করিস না? এই বলে আয়ান আবারও এক দৃষ্টিতে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে থাকে। আর তখনই নদী ভার্সিটির গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আজ নদীকে গতকালকের চাইতে অন্যরকম লাগছে, একটু বেশি সুন্দরই লাগছে। আজ নদী খুবই সুন্দর একটা থ্রি পিস পরে ভার্সিটিতে এসেছে। সেই সঙ্গে কানে এক সেট ঝুমকো আর হাতে কাছে চুড়ি। এক কথায় অসাধারণ লাগছে নদীকে দেখতে। আয়ান একদম হাঁ করে নদীর দিকে তাকিয়ে আছে। আর তখনই তার এক বন্ধু এটা দেখতে পায় আর বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তাহলে তুই এই জন্য এভাবে ওই দিকে তাকিয়ে আছিস, তাই না? হ্যাঁ, আমি ওর জন্যই ওই দিকে তাকিয়ে আছি। কেন, তোদের কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা দোস্ত, আমি এটা বুঝতে পারছি না তুই আমাদের সঙ্গে এভাবে কেন কথা বলছিস আর কেন বারবার ঝামেলার বাঁধানোর চেষ্টা করছিস। তুই একটা মেয়ের দিকে তাকিয়ে আছিস, সেটা আমাদের কেন কোনো সমস্যা হতে যাবে? তুই আমাদের বন্ধু, তোর ভালোতে আমরা কেন হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাব বলতে পারিস? কারণ শুধুমাত্র একটাই, যে তোদের কোনো গার্লফ্রেন্ড নেই আর আমি তোদের সামনে এত সুন্দরী একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চলেছি। আর তাই তোদের খুব বেশি হিংসা হচ্ছে, সেই জন্য তোরা চাইছিস না এই মেয়েটার সঙ্গে আমার সম্পর্কটা হোক। দূর বেটা, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য একটা মেয়ের জন্য আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করব? এরকমটা কখনোই হতে পারে না। আমাদের কাছে সবার আগে আমাদের বন্ধুত্ব, আর তারপর পৃথিবীর সব কিছু। সত্যি বলছিস তো? তোরা কখনোই আমার আর নদীর মাঝখানে বাধা হয়ে দাঁড়াবি না তো? না রে দোস্ত, কখনোই সেরকমটা হবে না। আমরা তোর বন্ধু, তুই আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস। আমরা কখনোই তোর বিশ্বাসের অমর্যাদা করব না। আমরা আমাদের সবটা দিয়ে তোর বিশ্বাস রক্ষা করার চেষ্টা করব। আচ্ছা, সেটা ঠিক আছে। তোরা কতটা করতে পারিস সেটাই দেখার পালা আমার। আমি দেখি তোরা আমার কত ভালো বন্ধু হয়ে যাবি। না হয় এবার বন্ধুত্বের একটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যেমন চাস তেমনই হবে। তবে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কে কিন্তু অবশেষ জিতে যাবে, এটা তোকে আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশেষে কে জিতে আর কে হারে সেটা তো সময় হলেই দেখা যাবে। এখন আমি যাই। আমি আমি এখন আমি যাই। আমি আমার ময়না পাখিটার সঙ্গে একটু কথা বলে আসি। ময়না পাখিটার সঙ্গে কথা না বললে আমার মনটা শান্ত হবে না। এই বলে আয়ান সেখান থেকে উঠে চলে আসলো। নদী নিজের ক্লাসরুমের দিকে এগোচ্ছে। তখনই আয়ান তার সামনে এসে দাঁড়ালো আর তারপর সে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি অবস্থা, কেমন আছো তুমি?
এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু আপনি আজ সকালবেলা আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আজ তো আর আমাকে ক্লাসরুম চিনিয়ে দিতে হবে না, আমি তো নিজে নিজেই ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আজকে আবার কোন মতলবে এসেছেন? আমি বুঝতে পারছি না তোমার এরকমটা কেন মনে হচ্ছে যে আমি তোমার সামনে কোন মতলব নিয়ে এসেছি। শোনো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না। আমি চ্যাট ফরওয়ার্ড একজন মানুষ। আমার মনে যা আসে আমি মুখে তাই বলে দেই। তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। কথাটা শোনা মাত্রই প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেল নদী। আর সে তখন রেগে গিয়ে বলতে লাগলো, নেহা তো আপনি আমার সিনিয়র, তা না হলে এখনই গালে 2টা চড় বসিয়ে দিয়ে বুঝিয়ে দিতাম আমাকে প্রপোজ করার মজা কতটা। ভার্সিটিতে এসেছি এখনো 2 দিন হয়নি, আর এখনই আপনি আমার সঙ্গে লাইন মারতে চাইছেন? শুনুন, আরও অন্য কোনো মেয়ের সঙ্গে কি করেন না করেন সে সব কিছু নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তবে আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এইসব ফালতু টাইম ওয়েস্ট আমার পেছনে করে কোনো লাভ হবে না। আপনি অন্যের চরকায় তেল দিতে পারেন। সেরকমটা তো হবে না ডিয়ার, কারণ আমি যখন একটা জিনিসের প্রতি আকর্ষিত হয়ে যাই তখন আর সেই জিনিসটা থেকে নিজেকে এত সহজে ফিরিয়ে আনতে পারি না। একটু কষ্ট হলেও ওই জিনিসটা আমার লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি হয়তো কোনো দিনই আমার এই পরিকল্পনায় সাকসেসফুল হতে পারবেন না, কারণ আমি আর যাই হোক না কেন কখনো আপনার মতো ফালতু ছেলের সঙ্গে প্রেম বা ভালোবাসার সম্পর্কে নিজেকে জড়াবো না। কারণ যে ছেলে 2 দিনের পরিচয়ে একটা মেয়েকে প্রপোজ করতে পারে, সে 2 দিন পরে সম্পর্ক ভেঙে অনেক দূরে চলে যেতে পারে। আমি জানি না তোমার এক্সপেরিয়েন্স কতটুকু, তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি, তুমি আর 5টা ছেলের সঙ্গে আমাকে মিলাতে যেও না। আমি অন্য সবার থেকে আলাদা। একদম, আমিও সেটাই বলতে চাইছিলাম। সব ছেলেরা শুরুতে এরকমটাই বলে, তারপর 2-3 দিনের মাথায় রুম ডেট আর 4 দিনের মাথায় ব্রেকআপ করে ফেলে রেখে চলে যায়। উফ, তুমি আবার আমাকে ভুল বুঝেছ। আমি তোমাকে সত্য কথা বলছি। আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমার সঙ্গে আমি কোনো টাইম পাস করতে আসিনি, কোনো মজা নিতে আসিনি। শোনো, জীবনে অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু এই প্রথমবার তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার প্রেম দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যদি তোমার প্রেমে পড়তাম তাহলে মনে করতাম আমার আবেগ আমাকে এই কাজটা করতে বাধ্য করেছে, কিন্তু আমি তোমায় ভালোবেসে ফেলেছি। দেখুন, আমি সত্যি বলছি, আপনার সঙ্গে ফালতু কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, তা না হলে কিন্তু আমি ভার্সিটির প্রিন্সিপালের কাছে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব, আর আশা করি সেটা আপনার জন্য খুব ভালো হবে না। তখনই একটা মেয়ে এসে নদীর পাশে দাঁড়ায় আর নদীকে বলতে থাকে, এই ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছো? হাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চলো, ক্লাসে টাইম হয়ে গেছে, ক্লাসে যাওয়া যাক। তাই? হ্যাঁ তাই, চলো। আমিও ক্লাসের দিকেই করছিলাম, আর তখনই তুমি চলে আসলে। যাই হোক, ভালোই হলো। এই বলে নদী আর তার বান্ধবী রিয়া নিজেদের ক্লাসে চলে গেল। আর এদিকে আয়ান তখনও সেখানেই দাঁড়িয়ে রইল আর নদীর চলে যাওয়া দেখছিল। তখনই পিছন থেকে তার এক বন্ধু তার কাঁধে হাত রেখে বলতে থাকে, দোস্ত, এভাবে হতাশ হলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না, তোকে জিততে হবে আর জিতে দেখাতে হবে। আমরা তোর পাশে আছি, আমরা সব রকম হেল্প করবো তোকে। তোরা আর কি হেল্প করবি? ও তো আমাকে কোনো পাত্তাই দিল না। আমার কথা কি কোনো গুরুত্ব না দিয়ে এখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না কেন করছে আমার সঙ্গে এরকম। কাম অন ডিয়ার, ওরা মেয়ে মানুষ, ওরা একটু এরকম করবে, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে নাকি? ওদের পিছনে আছার মতো লেগে থাকতে হবে, তবেই না ওরা পড়বে। কিন্তু দোস্ত, তুই তো খুব ভালো করে জানিস একটা জিনিসের পিছনে বেশি দিন লেগে থাকার অভ্যাস আমার নেই। তবে এই মেয়েটাকে একটু হার্ড বলেই মনে হচ্ছে। কিভাবে খুব তাড়াতাড়ি ওর মন গলাতে পারবো সেই ট্রিক তোদের জানা থাকলে আমাকে বল। ও, সব কিছু তো আমাদের জানা নেই। তুই তো খুব ভালো করেই জানিস কোনো মেয়ে আমাদের সঙ্গে সহজে প্রেম করতে চায় না, আর সেজন্যই আমরা
প্রেমের ট্রিক্স সম্পর্কে জানি না, তবে আমার মনে হয় অন্য কোনো কিছু ট্রাই করতে হবে নতুনভাবে। কি ট্রাই করা যায় বলতো? আরে দোস্ত, পেয়ে গেছি আইডিয়া। সামনে তো নবীনবরণ অনুষ্ঠান আছে, সেদিন তুই ওকে প্রপোজ করবি, আর এমনভাবে প্রপোজ করবি যাতে না বলতে পারে। হ্যাঁ দোস্ত, সূর্য একদম ঠিক কথাই বলেছে। তুই ওই দিন ওই মেয়েটাকে প্রপোজ করবি, আমার মনে হয় তাহলে রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি তোদের দোয়া যেন কবুল হয়। আল্লাহ যেন আমার মনের কথা শুনতে পান, আর আমার ভালোবাসার পছন্দের মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দেন। এই বলে তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসরুমে চলে গেল। এরপর দিনগুলো এভাবেই চলছিল। আয়ান প্রতিদিন ভার্সিটিতে এসে নদীর সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু নদী কোনোভাবে আয়ানের সঙ্গে গায়ে পড়ে সেরকম কোনো কথা বলতো না। বরঞ্চ সে সবসময় আয়ানের থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখে চলার চেষ্টা করত। আর এই বিষয়গুলো আয়ানকে আরও অনেক বেশি কষ্ট দিচ্ছিল। সে কোনোভাবেই নদীর অবহেলা, তাকে এড়িয়ে চলা, এসব কিছু মেনে নিতে পারছিল না। তাই সে তার বন্ধুকে বলতে লাগলো, দোস্ত, তোরা কিছু একটা কর, আমি এই অবহেলা আর মেনে নিতে পারছি না। কেন করছে ও আমার সঙ্গে এরকম? কেন বারবার আমাকে অবহেলা করছে? কেন আমার সঙ্গে একটাবার কথা বলারও চেষ্টা করছে না? আই বেটা, তোকে বললাম তো, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আটার মতো পিছনে লেগে থাকতে হবে। আজ না হোক কাল রাজি তো হয়েই যাবে ডেভিড, আর রাজি হতেই হবে। রাজি না হয়ে তো আর কোনো উপায় নেই। আরে বেটা, আমার ভিতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। কবে রাজি হবে আর কবে আমি আমার কলিজাটাকে ঠান্ডা করব? দোস্ত, তুই এখন চিন্তা করিস না। তোর হয়ে আমরা সব রকম চেষ্টা করছি আর করে যাব। এই বলে সূর্য আর রাফি আর তার অন্যান্য বন্ধুরা সবাই মিলে আয়ানকে সান্ত্বনা দিয়ে তাদের ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্লাস টিচার চলে আসে আর সবাই মিলে ক্লাসে মনোযোগ দিল। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। আঠার মতোই নদীর পিছনে লেগে আছে, কিন্তু নদীর কোনো সারা শব্দ নেই। এই ব্যাপারটা আয়ানকে খুবই ব্যথিত করছে। আয়ান নদীর এই অবহেলা আর মেনে নিতে পারছে না। তার যেন মন চাইছে এক্ষুনি জোর করে নদীকে দিয়ে সে তার ভালোবাসার কথাই স্বীকার করিয়ে নেবে, কিন্তু এটা সম্ভব নয়। নদী যথেষ্ট রাগী একটা মেয়ে। তাকে দিয়ে জোর করে কোনো কিছু করানো একেবারেই অসম্ভব। তাই আয়ান তার বন্ধুদেরকে বলতে থাকে, দোস্ত, কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটাকে এখনো পটাতে পারলাম না। তোরা প্লিজ আমার জন্য কিছু একটা তো কর। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজ তোর হয়ে আমরা নদীর সঙ্গে কথা বলবো। আজ এটার এসপার ওসপার কিছু একটা করেই ছাড়বো। হয় তোর সঙ্গে প্রেম করবে, নয়তো এই ভার্সিটি ছেড়ে চলে যাবে। ভার্সিটি ছেড়ে চলে যাওয়ার কথাটা শুনতেই আয়ানের মুখটা গম্ভীর হয়ে গেল। আর সে তার বন্ধুকে বলতে লাগলো, দোস্ত, এরকম কথা বলিস না। এসব কথা শুনতে একদম ভালো লাগে না। ও যদি এখান থেকে চলে যায় তাহলে তো আমি ওকে পাওয়ার সমস্ত আশাই হারিয়ে ফেলবো। আমি তো আর ওকে কোনোদিনও খুঁজে পাবো না। তাহলে তোরা কেন এরকম কথা বলছিস? আরে ভাই, এটা তো আমরা কথার কথা বললাম। তুই আমাদের উপর একটু ভরসা কর, আমরা তোর ভালোবাসাকে পেতে সব রকম সাহায্য করব। আমরা আজকে এই নদীর সঙ্গে কথা বলবো, এটা তো তোকে কথা দিয়েছি, তাই নয় কি? তুই একটু নিশ্চিন্তে থাক আর তোর মাথাটা ঠান্ডা রাখ। এই বলে তার বন্ধুরা অপেক্ষা করতে লাগলো কখন নদী ভার্সিটিতে আসবে। প্রায় 10 মিনিট পর নদী একা একা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করছিল। তখনই আয়ানের সব বন্ধুরা নদীকে গিয়ে ঘিরে ধরলো। এতগুলো ছেলের নদীকে ঘিরে ধরেছে এটা দেখে নদী কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হয়েছে তোমাদের? তোমরা সবাই মিলে এভাবে আমাকে ঘিরে ধরেছো কেন? আমরা তোমাকে কিছু বলতে চাই। আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয়তো তুমি এই ভার্সিটিতে থাকবে, নয়তো এই ভার্সিটি ছেড়ে চলে যাবে। আপনার কি আমাকে মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনাদের কথায় আমি ভার্সিটি ছেড়ে চলে যাব? ভার্সিটি কি আপনাদের বাপদাদা সম্পত্তি নাকি? দেখো, আমরা তোমার সিনিয়র, তাই আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে না। নিহাত তোমাকে আমাদের বন্ধু পছন্দ করে, তাই বলে তোমার সঙ্গে এভাবে ভদ্র ভাষায় কথা বলছি। তা না হলে তোমার সঙ্গে এরকম কিছু করতাম যেটা তুমি কল্পনাও করতে পারবে না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আপনারা কি করবেন আমি সেটাই দেখতে চাই। আমি দেখতে চাই আপনাদের ক্ষমতা কতটা, আর তারপর আমি আপনাদের আমার ক্ষমতা দেখাবো। কি করবে তুমি প্রিন্সিপাল স্যারের
স্যারের কাছে আমাদের নামে বিচার দিবে, আমাদেরকে টিসি ধরিয়ে দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমাদের সামনে আমাদের বন্ধু এভাবে এত কষ্ট পাবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। তুমি বলো, তুমি অয়নের সঙ্গে সম্পর্কে যেতে রাজি হবে কি হবে না? পাগলের বন্ধুরা সব সময় পাগলই হয়। তার সঙ্গে যে কয়টা চলাচল করে সব কয়টাই তার ছিঁড়া। এটা আপনারা আবারও প্রমাণ করে দিলেন। আপনারা ভাবলেন কি করে আপনারা আমাকে এইভাবে থ্রেট দিবেন আর আমি আপনাদের বন্ধুর সঙ্গে প্রেম করতে রাজি হয়ে যাব? আমাকে পাগলা কুত্তা কামড়ায়নি, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তবে আজ তোমার সঙ্গে এমন কিছু হবে যেটা তুমি কখনো কল্পনাও করনি। মানে আপনারা কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কি আমার সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছেন নাকি? তখনই সবাই মিলে একসঙ্গে হাসতে হাসতে নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে। পাগল তুমি, নাকি তোমার মাথা খারাপ? আমরা তো সেটাই বুঝতে পারছি না। যেখানে তোমাকে আমার বন্ধু পছন্দ করে আর ভালোবাসা, সেখানে তোমার সঙ্গে আমরা খারাপ কিছু করব, এটা তুমি ভাবলে কি করে? আমরা যত খারাপই হই না কেন, বন্ধুর সঙ্গে কখনো বেইমানি করব না। তবে তোমার একটা ছোট ভাই আছে, কেজি স্কুলে ক্লাস 4-এ পড়ে, সে আমাদের কবজায়। তোমাকে আমরা 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে তুমি নিজে গিয়ে আয়নকে প্রপোজ করবে। আর যদি সেটা না করে, তাহলে তোমার ভাইয়ের এমন অবস্থা করবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আপনারা সব কয়টাই পাগল। আপনারা আমার ভাইকে কোথায় নিয়ে গেছেন? আমার ভাইকে এক্ষুনি ফেরত দিন, তা না হলে কিন্তু আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো বলে দিলাম। আমাদেরকে থ্রেড দিয়ে কোনো লাভ হবে না। তোমার যা সিদ্ধান্ত নেওয়ার 5 মিনিটের মধ্যে নিতে হবে, তা না হলে কিন্তু আমরা তোমার ভাইয়ের বড় একটা ক্ষতি করে দিব। তখন কিন্তু আমাদেরকে জেলের ভাত খাওয়াবা আর ফাঁসির মঞ্চে তোলা, তাতে তোমার কোনো লাভ হবে না, কারণ তোমার ভাইকে আর কখনোই ফিরে পাবে না। আপনারা সত্যিই পাগল হয়ে গেছেন। আমার ভাইকে আমার আম্মু নিজে স্কুলে দিয়ে গেছে, আপনারা কোথায় পাবেন? নদী এই কথাটা বলতে দেরি করলো, কিন্তু রাফি তখনই তার মোবাইলটা বের করে একটা ভিডিও কল দিতে দেরি করলো না। আর ওই ভিডিও কলের ফুটেজে নদী দেখতে পেল সত্যিই তার ভাইকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তার হাত পা মুখ সবকিছু বেঁধে রাখা হয়েছে। এটা দেখেই নদী চিৎকার করে বলতে লাগলো। আরে এইসব আপনারা আমার ভাইয়ের সঙ্গে এরকম কেন করছেন? আমার ভাইয়াকে এক্ষুনি ছেড়ে দিন। আমার ভাইয়াকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসেন, তা না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। যাও, আগে তুমি নিজে গিয়ে আমার বন্ধুকে তোমার ভালোবাসার কথা বলো। তুমি তুমি আমার বন্ধুকে প্রপোজ করবে, আর তারপরেই তোমার ভাইকে তোমার সামনে এনে দেব। তা না হলে কিন্তু ওকে একদম খুন করে ফেলবো, এটা তোমায় বলে দিলাম। তখনই কলের অপর প্রান্ত থেকে ছেলেটার মুখ খুলে দেওয়া হলো। ছেলেটার চোখ মেলে তাকিয়ে নদীকে দেখতে পেয়ে কান্না করতে করতে বলতে লাগলো। আপু তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে তুলে এনেছে, আমাকে মারধর করছে, আমার খুব ভয় করছে আপু, প্লিজ তুমি আমাকে বাঁচাও। ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি আসতেছি তোর কাছে, আমি তোকে বাঁচাবো, তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ বেয়াই, তুমি কোনো চিন্তা করো না, ভাবি তোমার কাছে আসছে। তবে আমার বন্ধুকে প্রপোজ করার পর যাও, ভাবি আমার বন্ধুকে নিয়ে আগে প্রপোজ করো। নদী তখন বেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর তখনই আবারও সূর্য নদীকে বলতে লাগলো। কি ব্যাপার, কি হলো? তোমাকে কি বললাম, শুনতে পাওনি নাকি? যাও, তুমি এক্ষুনি গিয়ে আগে আয়ানকে প্রপোজ করো, তারপর তোমার ভাইকে তোমার সামনে এনে দিব। তোমরা প্লিজ আমার ভাইয়ের সঙ্গে খারাপ কিছু করো না। তোমরা যা বলবে আমি তাই মেনে নেব, কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি হলে তোমাদের খবর আছে বলে দিলাম। আমরা কখনো কথার বরখিলাফ করি না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। তোমার ভাইকে আমরা তোমার কাছে ফিরিয়ে দিব। তোমাকে এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমাদের বন্ধুর এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। তুমি আমাদের বন্ধুকে খুশি করো, আর তোমাকে আমরা খুশি করব। নদী তখন আর কোনো কিছু চিন্তা না করে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। ক্যাম্পাসের বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছিল, আর তারপর আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে উদ্দেশ্য করে বলল। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি যেদিন প্রথম ভার্সিটিতে এসে তো সেদিন থেকেই তোমাকে আমি প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি। আচ্ছা এখন তো আমি আপনাকে আমার ভালোবাসার কথা বলেছি, আপনার বন্ধুদেরকে বলুন না আমার ভাইকে ছেড়ে দিতে। কি বললে তুমি? আমার বন্ধুরা তোমার ভাইকে জিম্মি করে রেখেছে আমাকে আই লাভ ইউ বলানোর জন্য? হ্যাঁ আমি যা বলছি একদম সত্যি কথা বলছি।
আপনার বন্ধুরা সবাই মিলে আমার ভাইকে জিম্মি করে রেখেছে। আমি যেন আপনাকে আই লাভ ইউ বলি, তা না হলে তারা আমার ভাইকে কোনোভাবেই ছেড়ে দেবে না। ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই ওদের সঙ্গে কথা বলছি। এই বলে আয়ান সেখান থেকে তার বন্ধুদের কাছে চলে গেল আর তারপর বলতে লাগলো, কী রে দোস্ত, আমি সব কি শুনছি? তোরা কেন নদীর ভাইকে জিম্মি করে রেখেছিস? দোস্ত, তোকে বলছিলাম না, যেভাবে হোক তোর ভালোবাসা তোকে পাইয়ে দিব। আর একটু আমাদেরকে কি বলতে হয়েছে ডেভিড, তা না হলে মেয়েটা কোনোভাবে তোকে ভালোবাসার কথা বলতে রাজি হতো না। এই বলে তারা আয়ানকে নিয়ে নদীর সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, দেখো, আমরা তোমার ভাইকে ফিরে দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় তুমি যেটা বলেছো সেটা ভুলে যাবে। এখন থেকে তুমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তুমি ওর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে, ওকে খুশি রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। তার আগে আপনারা আমার ভাইকে ছেড়ে দিন। আমার ভাইয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার একমাত্র ভাই, তার কোনো কষ্ট হলে সেটা আমার কলিজায় লাগে। অতঃপর আয়ানের বন্ধুরা নদীর ভাইকে ছেড়ে দিল আর নদীর কাছে নিয়ে আসলো। নদী তার ভাইকে পেয়ে জড়িয়ে ধরে একদম কান্না করে দিল। আই এম সরি ভাই, আমার জন্য তোর এই সমস্যায় পড়তে হলো। আমাকে প্লিজ তুই ক্ষমা করে দিস, আমার উপর কোনো অভিযোগ রাখিস না। ঠিক আছে আপু, তুমি এখন আমাকে নিয়ে বাসায় চলো। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, ওরা সবাই খুব খারাপ। নদী তখন তার মুখে হাত দিয়ে থামিয়ে দিল আর তারপর ভাইকে নিয়ে বাসায় চলে গেল। এরপর থেকে আয়ান আর নদীর সম্পর্কটা মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। সেখানে তার বন্ধুদের ভূমিকাই সবচাইতে বেশি ছিল। তারা সবসময় নদীকে থ্রেট দিত, যদি নদী আয়ানের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাহলে তারা নদীর ফ্যামিলির ক্ষতি করবে। এভাবে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। নদী অনার্স 3rd সেমিস্টার আর আয়ান ফাইনাল সেমিস্টার কিছুদিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে গেল। এখান থেকে চলে যাবে, তাই একদিন আয়ান নদীকে বলতে থাকে, দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের সম্পর্ক তো অনেক দিন হয়ে গেল, এখন আমি ভার্সিটি থেকে চলে যাব। তুমি একা একা থাকবে ভার্সিটিতে। কারোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই। মানুষের মন আকাশের রং কখন জানি পাল্টে যায়, তাই তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো প্রতিদিন কয়েক হাজার কথা বলো, আজ আবার নতুন করে কি বলবে? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে, আমি শুনছি। আমি কাজী অফিসে গিয়ে আমার বন্ধুদেরকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করে রাখতে চাই, যাতে তুমি কখনো আমার থেকে হারিয়ে না যাও। পাগল হয়ে গেছো তুমি? আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি কখনো এমন কাজ করতে পারবো না। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করব, তারপর যদি আমার বাবার সামনে এসে দাঁড়াতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করে দেখব। কথাটা শুনে আয়ান মনে খুব কষ্ট পেল আর সেদিন নদীর সঙ্গে সেই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা করলো। অবশেষে নদী আয়ানকে বলে দিল সে আয়ানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এতদিন আয়ান ইউনিভার্সিটিতে ছিল বলে সে আয়ানের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তা না হলে কবেই সম্পর্ক ভেঙে দিত। সেদিন ভীষণ মন খারাপ করে আয়ান ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। তারপর আর ভার্সিটিতে যাওয়া হয়নি। পরীক্ষা দিতে যখন গিয়েছিল তখনও সেই নদীর সম্মুখীন হয়নি। একদম পরীক্ষা শুরুর আগে হলে গিয়েছে, তারপর পরীক্ষা শেষ হতেই ভার্সিটি থেকে বের হয়ে চলে এসেছে। আর এরপর চলে গেছে দীর্ঘ 1 বছর। আয়ান অনার্স কমপ্লিট করেছে, একটা কোম্পানিতে চাকরি নিয়েছে। আর তারপরেই 6 মাস পর নদীর সঙ্গে আয়ানের দেখা হয়। তারপর যা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, অতীতের কথা তো অনেক বললাম, এবার চলুন বর্তমান সময়ের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সেদিন আয়ান মোবাইলে অ্যালার্ম দিয়ে তারপর ঘুমালো, যাতে সকালবেলা সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারে এবং সময় মতো অফিসে পৌঁছাতে পারে। অ্যালার্ম বাজলো সকাল 8টায়। আয়ান অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে গেল। তারপরেই ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের জন্য তৈরি হয়ে রুম থেকে বের হলো। খাবার টেবিলে আয়ানের ছোট বোন তিশা আর তার বাবা একসঙ্গে বসে নাস্তা করছিল। আয়ানকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে আসতে দেখে তৃষা বলতে লাগলো, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে সেটাই তো বুঝতে পারছি না। তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি? আমি তো ভেবেছিলাম নাস্তা শেষ করে তারপর তোমাকে গিয়ে ডাক দেব। আচ্ছা, তোরা সবাই আমাকে কী ভাবিস বলতো শুনি? আমি কি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না নাকি? অফিসে গিয়ে প্রতিদিন বসের কাছে বকা শুনতে হয়, তাই তো আজ একটু কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেজন্যই সময় মতো উঠতে পেরেছি। ও, তাহলে সব গুণ ওই মোবাইল অ্যালার্মের। যাই হোক, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছো, এটাই অনেক। আম্মু, এই আম্মু, তোমার ছেলেকে নাস্তা দাও। ছেলেরা তো এখনো ঘুম থেকে
ওঠাই সময় হয়নি, তাহলে নাস্তা কাকে দেব? তুই নাস্তা শেষ করে তারপর আয়ানকে ঘুম থেকে ডেকে তুল। আরে আম্মু, তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাচ্ছ না? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি নিজেই ডাইনিং টেবিলে এসে দেখে যাও, তোমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এই কথাটা সত্যি সত্যি আয়ানের আম্মুর বিশ্বাস হচ্ছিল না, তাই তিনি নিজেই কিচেন থেকে ডাইনিং টেবিলে আসলেন। আর আয়ানকে খাবার টেবিলে দেখে তিনি বলতে লাগলেন, ওমা, সত্যি বুঝি আজ আমার ছেলেটা এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আম্মু, তোমরা সবাই আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এখন আর ছোট বাচ্চা নই, আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করি। আমাকে এখন টাইম মেনটেন করা শিখতে হবে। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দাও তাড়াতাড়ি আমাকে নাস্তা দাও। প্রতিদিনের মতো লেট করে অফিসে গেলে চলবে না, কারণ অফিসে এখন অনেক নতুন কর্মচারী নিযুক্ত হয়েছে। তারা সময় মতো অফিসে চলে আসে, তাই আমাকেও সময় মতো পৌঁছাতে হবে। ও মা, এতদিন পর তোর মনে হলো সময় মতো অফিসে যাওয়া উচিত? আমি তো ভাবতাম তোর জন্যই হয়তো অফিসটা তোর সময় মতো চলে, তাই তো তোকে কখনো কোনো কিছু বলতাম না। যাই হোক, এখন তুই এটা বুঝতে শিখে গেছিস যে অফিসে সময় মতো যেতে হয়, এতেই আমরা সবাই অনেক খুশি। আম্মু, ফাজলামো বাদ দিয়ে আমাকে নাস্তা দিবে নাকি আমি নাস্তা না করে চলে যাব? আয়ানের আম্মু তখন আর কোনো কথা না বলে নাস্তার টেবিলে নাস্তা দিলে আয়ান নাস্তা খেয়ে অফিসে চলে আসলো। আজ ঠিক ঠিক অফিস শুরুর 5 মিনিট আগে আয়ান অফিসে এসে পৌঁছে গেছে। নদী অফিসে এসে দেখতে পায় আয়ান আজ তার আগে অফিসে চলে এসেছে। এটা দেখে নদী আয়ানের কেবিনে গিয়ে বলতে থাকে, বাবা, মহারাজার ঘুম থেকে আজ সকাল সকাল ভেঙে গেছে। তোমাকে আমি বলেছিলাম না আজ আমি তোমার আগে অফিসে এসে পৌঁছাবো? হ্যাঁ, সেটাই তো দেখেছি। আজ সূর্য মনে হয় পশ্চিম দিক থেকে উঠেছিল, তাই। দেখো, একদম মেজাজ খারাপ করবে না বলে দিলাম। চুপচাপ এখান থেকে চলে যাও। যাব না আমি। কি করবে তুমি? তোমার মাথা ফাটিয়ে ফেলবো। তুমি কেন আমার পিছনে এভাবে লেগে পড়ে আছো? বলো তো কি সমস্যা তোমার? সব সমস্যার কথা তোমাকে বলে দিতে হবে নাকি? সব সমস্যার কথা যদি তোমাকে আমার বলে দিতে হয়, তাহলে তুমি কেমন পুরুষ মানুষ? এই মেয়ে পুরুষত্ব নিয়ে কথা বলবে না, তাহলে কিন্তু একদম দেখিয়ে দেবো বলে দিলাম। কি দেখাবে তুমি আমাকে? দেখাও দেখি। আমিও চাই তুমি আমাকে কি দেখাতে পারো। বলতেই আয়ান সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে নদী একটু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এসব কি করছো? তুমি কেবিনের দরজা কেন বন্ধ করছো? ও মা, এখন কেন ভয় পাচ্ছ? তুমি না একটু আগে আমার পুরুষত্ব দেখতে চাইলে? এখন তোমাকে আমি আমার পুরুষত্ব দেখাবো। এই না, তুমি একদম আমার কাছে আসবে না। এই বলে নদী নিজেকে বাঁচানোর জন্য পিছনে যেতে থাকে, কিন্তু যাবে আর কোথায়, দেয়ালে আটকে গেল। আর অমনি আয়ান তাকে ধরে ফেললো, একদম নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে তার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট ধরে চুমু খাওয়ার পর ছেড়ে দিল। কি এবার তো বিশ্বাস হলো আমি পুরুষ? নদী কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি না আমার পুরুষত্ব দেখতে চাইছিলে? পুরুষত্ব বুঝি এটা দিয়ে প্রমাণ করে? আর তুমি যেভাবে কি স্কুলে একটা 10 বছরের ছেলেও এর চাইতে ভালো কিস করতে পারে। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তাহলে তোমাকে দেখাচ্ছি মজা। বলিয়া আয়ান নদীর কোমরে একটা হাত রেখে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিল। ওদিকে আয়ান আর নদীর শরীর একদম কাছাকাছি, দুজনে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। দুজনের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সঙ্গে স্পর্শ করছে। নদীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে আর সে বলছে, এই সরে যাও আমার কাছ থেকে, আমার কেমন যেন লাগছে। ম্যাডাম, আমায় খেপিয়েছো। তুমি এখন বুঝতে পারবে মজা। বলে আয়ান নদীর কানের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে চুমু দিতে থাকে। আর আয়ানের প্রত্যেকটা স্পর্শ পেয়ে নদীর শরীরে অন্যরকম এক শিহরণ অনুভূত হতে থাকে। নদী নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে আয়ানকে বলতে লাগলো, এই কি করছো তুমি? ভালোবাসা দিচ্ছি, যেটা 1 বছর আগে হালালভাবে চাইলেও পাইনি, আর আজ সেটা জোর করে আদায় করে নেব। এই বলে আয়ান নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নদীকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় আধা ঘন্টা পর কেউ আয়ানের কেবিনের দরজায় নক করলে আয়ান নদীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। নদীর কাপড় ঠিক করে নিতে বলে। নদী নিজের কাপড় চোপড় ঠিক করে নেয়।
আর তারপরে আয়ান কেবিনের দরজা খুলে দেখতে পায় বস কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। আয়ান তখন আমতা আমতা করে বলতে থাকে, বস আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। ছি ছি আয়ান, তুমি এতটা নিছো, এটা তো আমি ভাবতেও পারিনি। তুমি আমার বন্ধুর মেয়েটার সঙ্গে এরকমটা করতে পারলে। এখন আমি আমার বন্ধুকে কি জবাব দিব? তখনই পিছন থেকে নদী এসে বসকে বলতে থাকে, আঙ্কেল, ওর কোনো দোষ নেই। এখানে যা হয়েছে আমার সম্মতিতেই হয়েছে, আর কারোর কাছে জবাব দেওয়ার কোনো কিছুই নেই। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলবো। কথাটা শুনে বস তাদের দুজনকে নিজের কেবিনে নিয়ে গেল আর বলতে লাগলো, দেখো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো সেটা আমাকে আগেই বলতে পারতে। আমি তো ভেবেছিলাম তুমি নদীর সঙ্গে জোর করে নিজের রাগ মেটানোর জন্য এসব কিছু করছো। যাই হোক, তোমাদের কোনো চিন্তা নেই, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। এরপর নদী আর আয়ান দুজনেই বসের কেবিন থেকে বের হয়ে চলে গেল। তারপর কিছুদিনের মধ্যেই বস আয়ানের বাবা মা এবং নদীর বাবা মার সঙ্গে কথা বলেন। তারপর পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। আজ তাদের বাসর রাত। নদী বাসর ঘরে বসে আয়ানের জন্য অপেক্ষা করছে। রাত 12টা বাজে। আয়ান বাসর ঘরে প্রবেশ করে। আয়ানকে দেখা মাত্রই নদী বিছানা থেকে নেমে বলতে লাগলো, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ও মা, এত তাড়াহুড়ার কি আছে? বাসর তো আগেই করে ফেলেছি। দূর শয়তান, তোমার একটুও লজ্জা নেই। বলতেই আয়ান নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, সারা জীবন ভালোবেসে থাকবে তো আমার পাশে, নাকি কখনো আমায় একা করে চলে যাবে? কখনো তোমায় ছেড়ে যাব না মেরা জান। সারা জীবন ভালোবেসে তোমার পাশেই থেকে যাব। অসম্ভব ভালোবাসি তোমায়, আর তোমার ভালোবাসায় ভালোবেসে ভালো থাকতে চাই। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।